এই র ক্লিপগুলো না দেখলে পুরো স্টোরিটা তোমরা বুঝতেই পারবে না, তাই কিছু র ক্লিপ তোমাদের সাথে প্রথমেই শেয়ার করছি। না না, অনেক চেঞ্জ হয়ে গেছো তুমি। দেখো আগে যা হয়েছিল তার থেকে পুরো চেঞ্জ। এটা কবিতা দি বলেই সম্ভব হলো। সেজন্যই তো দিদিকেই বুক করা। হ্যাঁ তাই তো। মেকআপ করারই দরকার ছিল না, এমনি বসে গেলেই হতো। ওটা হচ্ছে কথা। ফিয়ানাল ল্যাপটি মেখে সিসি ক্রিম মেখে বসে কি দরকার? ওইভাবে ব্লাশার কন্ট্রোল কিছু করবে না। এই যে এই তো দেখো অবস্থা কর। দেখেছো এরকম পাউডার যদি কাঁচা বেসে কেউ বসতে পারে, সব উঠে যাবে তোমার মেকআপ। এখানে একটু লাগিয়ে দাও। ভগবান, পাউডার দিলে কি সমস্যা আছে বুঝতে পারছি না। পাউডার দিলেও সমস্যাটা কি? তুমি সেটিং পাউডার না দিলে তোমার মেকআপটা সেট হবে কি? যারাই আজকে আমার ভিডিওটা দেখছো, অনুরোধ করব পুরো ভিডিওটা দেখার জন্য, কারণ এই ভিডিওটার মধ্যে এমন কিছু ক্লিপ আছে, তার সাথে সাথে যে কথাগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই সেগুলো কোনো না কোনো পরিস্থিতিতে তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। দিনটা ছিল 3 মার্চ, আর আমাদের পৌঁছতে হতো বনগাঁ ঠাকুরনগরে। সেদিন এতটাই লেট জার্নি ছিল যে খুব সহজে জলদি পৌঁছতে হলে একমাত্র ট্রেনটাই ছিল সহজ উপায়। তো বাড়ি থেকে মধ্যমগ্রাম স্টেশনে পৌঁছে দেবার পরে আমরা বসেছিলাম বনগাঁ লোকালে জন্য। মনটা সেদিন বিশেষ একটা ভালো ছিল না আমার, আর আমার অ্যাসিস্ট্যান্ট ভিডিও করতে করতে মজার মজার কথা বলে আমাকে হাসানোর চেষ্টা করছিল। সত্যি কথা বলতে কি, আমরা যে কাজটা করতে যাই তার সঙ্গে মনের খুব গভীর সংযোগ রয়েছে। মন না ভালো থাকলে হয়তো কাজেও কিছুটা ডিস্টারবেন্স চলে আসে। তো ঠাকুরনগর স্টেশনে নেবে একটা টোটো বুক করি। টোটো বুক করে যথারীতি ভেনুর উদ্দেশ্যে রওনা দিই। আর আমি সত্যি জানতাম না বুকিংটা নেওয়ার সময় যে ডিস্টেন্সটা এতখানি হবে স্টেশন থেকে। আর রাস্তাঘাট এতটাই অন্ধকার ছিল, আর এতটা ভিতরের দিকে ভেনুটা ছিল, মানে বাড়িটা ছিল, এত দুপাশে মানে জঙ্গল অন্ধকার, তোমরা দেখতেই পাচ্ছ। আমার তো রীতিমতন ভয় করছিল। যাই হোক, কোনো রকমে ভেনুতে গিয়ে পৌঁছলাম। ভেনুতে গিয়ে পৌঁছে ব্রাইডকে রেডি করার জন্য একটু তাড়াতাড়ি করেই প্রস্তুতি নিচ্ছিলাম। তো যাই হোক, এই প্রসঙ্গে বলে রাখি, একটা মেয়ে তার জীবনের সবথেকে বিশেষ দিনের জন্য যখন আমাদের ট্রাস্ট করে বুক করে, তখন আমাদেরও উচিত সেই দায়িত্বটা নেবার আগে ভালোভাবে ভেবে নেওয়া যে সেটা প্রকৃত অর্থে পালন করতে পারবো কিনা। আর যখন নিয়েই নেব তখন নিজেদের কাছে কিছু প্রমিস আমাদের করা উচিত যে খুব খারাপ সিচুয়েশনে না পড়লে সেই বুকিং কোনো দিনই ক্যান্সেল করতে পারি না। কিন্তু সেদিনটা ছিল আমার অন্যরকম একটা দিন, কারণ আমার মা কয়েকদিন আগেই আমাদের ছেড়ে চলে গেছেন। তো সেদিন আমার মায়ের কাজ ছিল। তো সেক্ষেত্রে ওদের যখন জানানো হলো, ওরা কোনোভাবে অন্য কারোর কাছ থেকে সাজতে রাজি নয়। ওরা বললো যে দিদি তুমি দেরিতে আসো, তবুও তুমি আসো। একটা সাইড হেয়ার করে দেওয়ার পরে আরেকটা সাইড হাত দিয়ে গুটিয়ে নিল, গুটিয়ে নিয়ে নিজেই দেখতে আরম্ভ করে দিল কোন সাইডটা ভালো লাগছে। ওরে বাপরে বাপ, সেদিন তো আমার নাস্তানবুত অবস্থা। ওরে একটুখানি জাস্ট একটুখানি। তার পিছনে তার নাকি একটাই কারণ, সে এর আগে যতবার আর্টিস্টের কাছে সেরেছে তার বাজে এক্সপিরিয়েন্সই হয়। তোর যেহেতু হেয়ার ফল হচ্ছিল, হেয়ারও বেশি কিছু করা যাবে না। আয়নার সামনে বসে বসে আমার মাথা পুরো খারাপ করে দিয়েছিল সেদিন। হ্যাঁ, খুব ভালো একটা মেয়ে, কিন্তু ভয়টা এতটাই মেকআপে কাজ করছিল, বুঝতে পারছিল না যে আমার কি হাল হচ্ছে। সিরিয়াসলি ভাই, এত মিষ্টি একটা মেয়ে কিন্তু কাউকে ট্রাস্ট করে না, বিশ্বাসই করতে পারছে না কাউকে। শেষ পর্যন্ত কিন্তু আমি বাগে আনতে পেরেছি, এটা আমার অনেক কপাল ভালো। সেই মুহূর্তে আমার জাস্ট মনে হচ্ছিল আমি যেন ধৈর্যের পরীক্ষা দিচ্ছি। চুপচাপ বসেছিল, কারণ বুঝতে পেরেছিল আর কোনো উপায় নেই দিদি ছাড়া। তো তারপরে পুরো মেকআপটাকে আমি ওই 10-15 মিনিটে পুরো ঠিক করি, তাও উইদাউট কনসিলার, কন্ট্রোর, ব্লাশার, মানে মোটামুটি হাইলাইটারও সেরকম বলে রাখি। ওর শাড়ি ড্র্যাপিং আর হেয়ার করার পরে আমি যখন ওর ফ্রেন্ডের অ্যাডভান্স হেয়ার করছিলাম, সেই সময় ও মেকআপটা একা একাই থুবে দিয়েছিল। মানে ও বলেই ছিল মেকআপটাও একা একাই করে নেবে। তো মেকআপটা যখন করতে আরম্ভ করলো, মেকআপের অবস্থা যা হাল হচ্ছিলো, আমার তো কান্নাই পাচ্ছিল। আমি ওকে বলছিলাম যে আমি তোমার কলকা করে দিয়ে যাবো, কিন্তু আর মেকআপের আর ফটো তুলতে পারবো না, তোমার যে হাল করছো তুমি। তারপরে তোমার পেন্সিল দিয়ে আইব্রু আঁকছিল, চোখটার অবস্থা খারাপ করে দিল, সব চারিপাশে কালো কালো হয়ে গেল। তারপরে নিজেই কাঁদতে আরম্ভ করে দিল, দিদি আমি কি করবো, তুমি আমাকে বাঁচাও। মানে যাচ্ছে তাই অবস্থা। তোমাদের যদি প্রত্যেকটা ক্লিপ আমি দেখাই তাহলে পুরো ইতিহাস হয়ে যাবে। আর সবশেষে সমস্ত আপকামিং ব্রাইডদের বলবো, তোমরা যখন কোনো আর্টিস্টকে সিলেক্ট করবে তখন তার পেজে গিয়ে ভালো করে ভিজিট করো, পেজটাকে রিসার্চ করো, দেন তাকে বুক করো। তুললে ভালো লাগতো। আমি যেরকম ভাবে এই যে এতক্ষণ কথা শোনোনি বলে কিন্তু এরকম লাগছিল তোমাকে। বুকিং করার পরে তাকে সামনে বসে যদি আয়নার সামনে বসে এভাবে প্যানিক করতে থাকো, প্রত্যেকটা কাজ যদি টুকতে থাকো, তাহলে যত বড়ই আর্টিস্ট হোক না কেন, যত ভালোই কাজ করুক না কেন, ডিফারেন্স কিন্তু তার কাজে আসবেই। তাতে কিন্তু ফারাক তোমাদের স্পেশাল দিনটাতেই পড়বে। আর প্লিজ যারা আমাকে ট্রাস্ট করে বুকিং করছো, তারা চোখ বন্ধ করে একটুখানি আমাকে ভরসা করো, তোমাদের দিনটা স্পয়েল হবে না, এইটুকু কথা দিলাম। চলো, সবশেষে আমার এই মিষ্টি ব্রাইডের রিভিউটা তোমরা শুনে নিও, আর তোমাদেরও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে জানিও। আর আজকের ভিডিওটা যারা যারা দেখলে, যারা আমাকে সাপোর্ট করলে, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। কত জ্বালিয়েছো বলো? অনেক জ্বালিয়েছি, প্রথম থেকেই জ্বালিয়েছি, প্রথম থেকেই। লাস্টে এখন সত্যি খুশি হয়ে গেল, খুব ভালো লাগছে।
ঠিক আছে চলো।